হেক্সা জয়ের টার্গেটটা 24 না, এখন এসে ঠেকেছে 28 বছরে, কারণ 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় হয়ে গেছে ব্রাজিলের। আরও একবার ইউরোপিয়ান দলের কাছে ব্রাজিলের আত্মসমর্পণ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংক প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। শুরুটা আমরা করব ব্রাজিল দিয়েই। আনএক্সপেক্টেড অর মানে ব্রাজিলের খেলা দেখার পর মনে হয়েছে এটাই হওয়ার কথা ছিল। ব্রাজিল আর নরওয়ের এই গেমটা 50-50 ছিল এবং আমরা বলছিলাম ব্রাজিল ফেভারিট, কারণ তারা বিগের টিম, তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে নরওয়ের পক্ষে সব রকম রসদ ছিল যে ব্রাজিলকে তারা হার্ট করতে পারে। মরক্কো দেখিয়েছে ব্রাজিলকে কী করে হার্ট করানো যায়। ব্রাজিল এখনও পর্যন্ত বিশ্বকাপে যা খেলেছে সেখানে আমরা বলছিলাম কার্লো আনচেলত্তির কৌশল কাজে দিচ্ছে, কিন্তু আজকের ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পুরনো রোগ তাদেরকে আবারও পেয়ে বসেছে। ইউরোপিয়ান প্রতিপক্ষের এগেনস্টে ব্রাজিল প্রথম হাফে একরকম করলো, সেকেন্ড হাফে তারা চাপ দেওয়া শুরু করেছিল, কিন্তু ম্যাচের মোমেন্টাম যে মুহূর্তে শিফট করা দরকার ছিল সেই মোমেন্টামটা তারা বরং নরওয়ের হাতে দিয়েছে। এবং এর্লিং হল্যান্ডের কাছে ব্রাজিল আসলে আত্মসমর্পণ করেছে। অন্য পাশে তারা একের পর এক সুযোগ তৈরি করে যাচ্ছিল, তারা বারবার সেখান থেকে ফেরত আসছিল। তাদের গোলকিপার দুর্দান্ত করেছেন, নিল্যান্ড ওইখানে সেভ করে ব্রাজিলকে আটকে রাখছিলেন। এবং এই ধরনের টিমের ক্ষেত্রে যা হয়, আপনার গোলকিপার যখন খুব ভালো করেন, অন্য পাশে একজনের গোল দিতে হয়। আপনার গোলকিপার ভালো করছেন আর অন্য পাশে গোল স্কোর হচ্ছেন এমন একজন যিনি দৈত্য, যিনি লিটারেলি দৈত্য। এবং আরও একবার এর্লিং হল্যান্ড দৈত্য হয়ে সামনে এলেন। ব্রাজিল তাতে কাঁদলো, ব্রাজিল তাতে হারলো। ব্রাজিল একটা অভিশাপের ভেতর দিয়ে সম্ভবত যাচ্ছে, যেটা তাদের জন্য বিশ্বকাপ অভিশাপ। মানে হেক্সার একটা হেক্সা হলো। কোনভাবে 6 বার তারা ইউরোপিয়ান টিমের এগেন্স্টে বাদ করলো, মানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর 2002 পর। ব্রাজিলের আসলে মনে হয় আজকে স্টাইল অফ প্লেতে একটা পরিবর্তন কার্লো আনচেলত্তি আনতে চেয়েছিলেন, সেটা তো আলটিমেটলি বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, হয়তো প্রথম 30 মিনিটস ধরে আপনি বলতে পারেন যে যেহেতু হচ্ছে ব্রাজিল নরওয়েকে বল পায়ে দিয়ে খেলতে দিয়েছে, ওই মোমেন্টে ফার্স্ট 30 মিনিটসের মধ্যে হল্যান্ডেরই তো পেনাল্টি এরিয়ার ভেতর টাচ ছিল। পেনাল্টি এরিয়া তো নয়, পুরো ম্যাচেই টাচ ছিল আসলে 5টা। তখন মনে হচ্ছিল যে না, যতই ম্যাচের আগে কার্লো আনচেলত্তি বলেছিলেন যে হল্যান্ড নিয়ে আলাদা কোনো প্ল্যান নাই, কিন্তু ব্রাজিলের এই দলটা নিজেদের সব প্ল্যানের মধ্যে ওই হল্যান্ডকে কিভাবে বন্দি করে রাখা যায় সেই কাজটা করতে পেরেছিল। বাট সেকেন্ড হাফে মানে ওই জিনিসটা একদম পুরোপুরি কিন্তু পাল্টে গেল। আপনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনি নরওয়ের সঙ্গে খেলছেন, আপনি কোনোভাবেই তাদের পায়ে বল দিয়ে কমফোর্টেবলি ডিফেন্ড করবেন, এটা হতে পারে না। ব্রাজিল সেই পরিকল্পনায় নেমেছিল, ব্রাজিল প্রথম থেকে সেই পরিকল্পনায় ছিল যে ঠিক আছে, আমরা খুব একটা হাই প্রেসে না গেলাম, কাউন্টার প্রেসে না গেলাম, আমরা বল না জিতলাম, বল আমাদের কাছে যখন আসবে তখন আমরা যাব। আর নরওয়ে যখন বল পাচ্ছে, নরওয়ে খেলাটাকে স্লো করেছে, প্রপারলি খেলা স্লো করেছে। ব্রাজিলও চিন্তা করেছে ঠিক আছে, আমার হাতে টাইম আছে। এবং এই রকম করতে করতে এই এক ধরনের আলসে ফুটবল ফার্স্ট হাফে গেছে, খুবই সতর্ক ফুটবল। যখন সেকেন্ড হাফের শুরুতে কার্লো আনচেলত্তি চিন্তা করলেন যে আমি এবার পরিবর্তন করাবো। পরিবর্তন কি? পরিবর্তন হচ্ছে এনরিকে পরিবর্তন করে জাপানের সঙ্গে তিনি ম্যাচ ঘুরিয়েছিলেন, এই ম্যাচেও তিনি ম্যাচ ঘুরিয়ে দিলেন। এনরিক মাঠে নামার পরে কয় মিনিট লেগেছে ভিনিসিয়াসের ওই পাস আসতে, ভিনিসিয়াসের ডিফেন্স সেরা পাস, এনরিক গেলেন, এনরিক এক টাচ দিলেন, প্রথম টাচ ঠিক ছিল, সেকেন্ড টাচে তিনি বল ঘোরাতে চাইলেন, গোলকিপার নিলেন, আরেকবার সামনে এলেন, এরপর তিনি মিস করলেন, অন টার্গেটে রাখতে পারলেন না। গোলকিপার একটা কৃতিত্ব হয়তো এখানে আছে, কিন্তু ওই যে মোমেন্টটা আপনি ধরতে পারলেন না। এরপরে মুহুর্মুহু আপনি কয়েকটা আক্রমণ পেয়েছেন, একটা কাসেমিরো পেয়েছেন, একটা ব্রুনো গিমারেস পেয়েছেন, সব গোলকিপার সেভ করছেন। কিন্তু তারপরে নরওয়ে আপনাকে জানান দিয়েছে ঠিক আছে, তুমি 3টে চান্স ক্রিয়েট করেছো, আমিও পারি। নরওয়ে এর পরে তাদেরও সাবস্টিটিউট দিয়ে তারা গেম চেঞ্জ করেছে। ওই শেলদরুপের কয়েকটা ক্রস এসছে, আর্সেন্সের ক্রস এসছে। আমরা রেয়ারসনকে এক্সপেক্ট করছিলাম না, রেয়ারসন স্টার্ট করেছেন, তাকে পরিবর্তন করে পরে ফুলব্যাকে পরিবর্তন হয়েছে। সেখান থেকে যখন দুটো ক্রস এসছে, একটা ক্রস স্পেশালি আলিসন ঠেকিয়েছেন, আরেকটা ফার পোস্টে গেছে যেটা ব্রাজিলের সবাইকে ফাঁকি দিয়ে। তখনও ব্রাজিলের ঘুম ভাঙে নাই, ব্রাজিল তখনও নরওয়ের পায়ে বল রেখেছে, ব্রাজিল তখনও নরওয়েকে খেলতে দিয়েছে। কিন্তু ওই সময় নরওয়েকে খেলতে দেওয়া যে ভয়ঙ্কর, এটা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি না বোঝে তাহলে যা হওয়ার কথা তাই হয়েছে। এবং ব্রাজিলের তো ধরন হচ্ছে যে তারা মানে কুফাটা কখন লাগলো, যখন হচ্ছে ব্রুনো গিমারেস ওই পেনাল্টিটা মিস করলেন ম্যাচে, সেটাও তো আসলে এক্সপেক্টেড ছিল না। ব্রাজিল স্পেশালি ব্রুনো গিমারেস যখন তিনি পেনাল্টিটা নিতে গেছেন, হ্যাঁ নেইমার, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, বাকিরা হচ্ছে গিয়ে তখন মানে তাদের থেকে মনে হয়েছিল কার্লো আনচেলত্তি, নেইমার তো তখন মাঠে নাই, ইগর থিয়াগো মাঠে নাই, রাফিনিয়া তিনি ইনজুরিতে হচ্ছে গিয়ে এই ম্যাচেই নাই। সো তখন বেস্ট অপশন ব্রাজিলের ম্যানেজমেন্টের কাছে মনে হয়েছে ব্রুনো গিমারেস।
সে কারণে ভিনিসিয়াস জুনিয়র না ব্রুনো গিমারেসকে পাঠানো হলো। ব্রুনো গিমারেসকে ওই নিল্যান্ড ঠিকঠাকভাবে আন্দাজ করতে পেরেছিলেন ব্রুনো গিমারেস এখন কী করতে চান, কারণ তিনি নাকি হচ্ছে যে আপনার নিউক্যাসলের হয়ে ব্রুনো গিমারেস কোন কোন সাইডে পেনাল্টি নেয় ওই জিনিসটাও ঠিকঠাক তিনি আন্দাজ করেছেন, মানে ওইটা দেখে আজকের ম্যাচে একদম একটা পারফেক্ট রেপ্লিকেশন তিনি সেখানে ঘটিয়ে দিলেন। খুব সেরা পেনাল্টি কিক ব্রুনো গিমারেস তাও মনে হয় না, তাই না? মানে এবং ওই মোমেন্টে যে ব্রাজিলের একটা আত্মবিশ্বাস কমে যাওয়া আর নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়া, ওই ঘটনাটা ওইখানে ঘটেছে, যেটা পরে সামাল দেওয়া হয় নাই ব্রাজিলের। আর্জেন্টিনা অস্ট্রিয়ার ম্যাচ মনে আছে, মেসি যখন পেনাল্টি মিস করেছে, মেসি কিন্তু চাপে পড়ে গেছেন। মেসি পরে বলেছেন না, আপনারা যখন ইন্টারভিউ নিলেন, যে আমি যদি ওই গোল না দিতে পারতাম তাহলে আমি হ্যাটট্রিক করতে পারতাম না, আমি তো হ্যাটট্রিক করছি আসলে ওই গোলটা পেনাল্টি মিস করার পরে, কারণ ওইটা তার ভেতরে। এখন ব্রাজিল তো ওইরকম চাপে পড়ে গিয়েছিল, গোলকিপার ওরকম আত্মবিশ্বাসী হয়ে গেছিল, পরে ব্রাজিল আর ওইটা শিফট করতে পারে নাই। ব্রাজিলের দরকার ছিল গোল, ব্রাজিল সেটা বের করতে পারে নাই। এনরিকের স্পেশালি ওই মিসটা, ওইটা না হলে হয়তো বা ম্যাচের গল্পটা অন্যরকম হলেও হতে পারতো, বাট ব্রাজিল যে মোমেন্টামটা পিক করতে পারে নাই, উল্টো সেখানে নিজেরা নিজেদেরকে চাপগুলো না ডেকে এনেছে। আলটিমেটলি আপনি যখন খেলতে দিবেন অপোনেন্টকে, তখন হচ্ছে এমন সিচুয়েশন আসবে আপনি একবার বা দুইবার আপনি ফেল করবেনই। সেই জিনিসটাই হলো যখন হচ্ছে আমরা দেখলাম লেফট সাইড থেকে সেই ক্রসটা, আর এর্লিং ব্রুট হল্যান্ড ভাই, মানে কোচ যে বলছিল তিনি একটা দৈত্য, তার ফিজিক্যাল প্রেজেন্সটাকে তিনি এমনভাবে কাজে লাগান যে আপনি আমি যেই জায়গাটায় যেতে পারবো না, যেই হাইটটা আমরা ছুতে পারবো না, সেটাই কিন্তু তিনি করেন। গ্যাব্রিয়েল মাগালেসের সামনে থেকে জায়গা বের করে তিনি জাস্ট হেডারে ব্রাজিলের জালে প্রথম গোলটা দিয়ে দিলেন। মানে মনস্টার কাহাকে বলে? বক্সের ভেতরে আপনার কাছে যখন এমন থাকে তখন আপনার আর কিছু দরকার আছে। এর্লিং হল্যান্ডের খেলা নিয়ে অনেক সমালোচনা হয় যে আরে ভাই ও তো বক্সের প্লেয়ার, আরে ভাই ও তো বক্সেরই প্লেয়ার, বক্সের প্লেয়ার হয়তো টানা 14 ম্যাচে 28টা গোল হয়ে গেছে, চায় না তো, ও তো চায় না বক্সের বাইরে খেলতে। এমনকি বক্সের বাইরে যে খেলতে চায় না, সেও আজকে বক্সের বাইরে থেকে ভালো পাস বাড়িয়েছে অপোনেন্টকে বিপদে ফেলার জন্য। আপনি সেকেন্ড গোলটাই দেখেন, টিমমেটের সঙ্গে তার কমিউনিকেশন ছিল সেখানে। শেলদরুপের ওই ক্রসটার প্রশংসা করতে চাই, মাখন ক্রস, মানে ওই ক্রসটা যদি আপনি রাইট ফুটে না করে লেফট ফুটে করেন তাহলে ওই হেডার দেওয়া যায় না। ক্রসটার কোয়ালিটিটা দেখেন, ক্রসটার কোয়ালিটি আর এর্লিং হল্যান্ডের হাইট, এই দুটোর একটা প্রপার কম্বিনেশন নরওয়েকে এই ম্যাচে এগিয়ে দিয়েছে, মানে পিওর কোয়ালিটি। আর ব্রাজিলের মানে দিশেহারা ব্রাজিল, ওইখানে রাইট সাইডে আর দুইজন ফুটবলার ছিল, ওই ক্রসটা লেফট ফুট থেকে রাইট ফুটে নিয়ে এরপরে ক্রস করা হয়েছে, এই দিকের ক্রস এই দিক দিয়ে এই পাশ দিয়ে এর্লিং হল্যান্ড ঢুকিয়েছেন, আর ব্রাজিলের ফুলব্যাকরা ওখানে খাবি খেয়েছেন। মানে ডিজাস্টার হলে ডিজাস্টার আসলে সব দিক থেকে হয়। হল্যান্ড আপনাকে দুবার ঘুম ভাঙিয়েছে এর আগে, আপনি জাগেন নাই, আপনি বোঝেন নাই, আপনি হল্যান্ডকে তারপরও অ্যালাউ করেছেন, এবং হল্যান্ড আপনার জন্য যা করার দরকার ছিল হল্যান্ড তাই করে। সেকেন্ড গোলটাও দেখেন, একদম আউটস্ট্যান্ডিং একটা ফিনিশিং হল্যান্ডের কাছ থেকে দেখলাম। সামনে ছিলেন দানিলো, ব্রাজিলের রাইট ব্যাক, তিনিও তখন হচ্ছে যে আটকাতে পারেন নাই, মানে হল্যান্ডকে যে ক্লোজ ডাউন করবেন, ক্লোজ ডাউন করার জায়গা নাই। আপনি আমি দাঁড়িয়ে আছি, আপনি যদি আমার কাছে না এসে ওখানে দাঁড়িয়ে থাকবেন, আমি তো আপনার পাশ দিয়ে চলেই যাব। ব্রাজিলের ততক্ষণে মাথা খারাপ হয়ে গেছে। ওই গোল যখন তারা খেয়েছে, মানে যখন ফার্স্ট গোলটা যখন হয়েছে 70 মিনিটের পরে ফার্স্ট গোল হয়েছে, 75 হ্যাঁ, ওই সময় যখন গোলটা হইলো, ওই গোলটার আগ পর্যন্ত ব্রাজিল নরওয়েকে খেলতে দিয়েছে, খেলো। মানে আপনি নরওয়েকে খেলতে দিচ্ছেন, ম্যাচের 15 মিনিটস আছে, আপনার গোললেস, আপনি সেই এখানে এসছেন, আপনি বলছেন আপনি দাবি করেন বিশ্বকাপ জিততে চান, আপনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আপনি নরওয়েকে খেলতে দিচ্ছেন, নরওয়ের পায়ে বল থাকছে, আপনি তার কাছে বল নেওয়ার কাজ করছেন, অথচ আপনার কাছে নেইমার আছে। নেইমার যখন মাঠে নেমেছেন তখন আপনি এনরিককে একবার প্রথম শুরু করেন সেন্ট্রালি, আপনি এরপরে আবার এনরিককে সরাই নিলেন ডান দিকে, এরপরে আবার নেইমারকে আপনি রাখলেন। তো নেইমারকে নিয়ে আসলে প্ল্যানটা কি? নেইমারকে আপনি বললেন 90 মিনিটস খেলার জন্য, সে ঠিক আছে, তো নেইমারকে নিয়ে আসলে পরিকল্পনা কি? নেইমারকে সাইড ম্যাচে যদি নেইমার 90 মিনিট সার্ভ করতে পারেন, তাহলে আমি নেইমারকে কেন বেঞ্চে রাখতেছি? মানে এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। তারপরে আপনি সামনের সেট আপ মেলাইতে পারলেন না, কুনিয়া পেনাল্টিটা আদায় করে দিয়েছেন, এনরিককে যখন নামাইছেন মানে এক কাজে এনরিক সেটা পারেন নাই, ডেলিভার করতে পারেন নাই, তরুণ আমি ধরে নিলাম। মিডফিল্ডেই বা আপনার মানে করলেন কি? পরের দিকে গিয়ে আপনি একটা চেঞ্জ করলেন, এডারসন নামলেন, নামলেন। এরপরে আপনি যে ওই 90 মিনিটসে যে গোলটা আপনি খেয়েছেন, ওই সময় তো ব্রাজিলের তো মাথা খারাপ যে ব্রাজিল হচ্ছে ওই পাশে গোল করতে চাবে, কিন্তু এখন যে একটা গোল খাইলে আর পরের যে 7 মিনিটও আপনি ম্যাচে যে নাই, এটা কি ব্রাজিলের মাথায় ছিল? অথবা আমি আপনাকে বলি, নেইমার যখন ওই পেনাল্টি কিক নেন, নেইমার আসলে কি ভেবেছিলেন? তিনি ওই মুহূর্তে মানে কার জন্য খেলছিলেন? আমি এই প্রশ্নটা করি। নেইমারের কান্না দেখে তো আমার খুবই খারাপ লেগেছে, কিন্তু নেইমার গোল করার পরে গোলকিপারের কাছে যায় যে যা বললেন, ওই সময় উনি কার জন্য খেলছিলেন? ব্রাজিলের জন্য না নিজের জন্য? দেখেন, নেইমারের হচ্ছে নামার মোমেন্ট, গোল করার মোমেন্ট, এইটা হচ্ছে নেইমারের জন্য স্মরণীয়।
ফাইন, বুঝলাম। এই কিন্তু গোলের দিন স্মরণীয় শেষে কি স্মরণ দিন করবেন শেষে আপনি হচ্ছে কি নিয়ে ফিরছেন? আপনার এই গোলের তো কোনো মূল্য নাই। ইনফ্যাক্ট হচ্ছে তখনও কিন্তু হচ্ছে মিনিট খানেকের মতো খেলা কিন্তু মানে হবে, এরপরেও হয়েছে মিনিট খানেকের মতো। ওই মোমেন্টটায় আপনি হচ্ছে বল নিয়ে তাড়াতাড়ি কিক অফের জন্য আবার না যে আপনি হচ্ছে ওখানে হাসছেন, আপনি যে গোলকিপারের সাথে কথা বলছেন, আপনি আবার চুপ ভাই আছেন। আপনার দল সেখানে বাদ পড়ে যাচ্ছে বিশ্বকাপ থেকে। এই জিনিসগুলো আসলে ম্যাচের পর চোখে লাগার মতো ঘটনাই হয়ে থাকে। আর নরওয়ের ক্রেডিটটা আসলে দেওয়া লাগবে, মানে ব্রাজিলকে নিয়ে আমরা বিস্তর আলোচনা করতে পারবো। ব্রাজিল এই টুর্নামেন্টে জাস্ট ফ্লপ, এখন বলতে হচ্ছে ফ্লপ। মানে কার্লো আনচেলত্তির যে কৌশল জাপানের সঙ্গে কাজে লেগেছে, সেই একই কৌশল কিন্তু এই ম্যাচে অবলম্বন করলেন। না ঠিক আছে, সেকেন্ড হাফে গিয়ে জাপান আর নরওয়ে তো এক না। সতর্ক হবো না, কিন্তু জাপান কিন্তু সেকেন্ড হাফে নুয়ে গেছে। উল্টো সেকেন্ড হাফের মানে hydration break এর পর। নরওয়ে উঠে গেছে। এইটা নরওয়ে আপনাকে অ্যালাউ করবে না, ইউরোপিয়ান টিম আপনাকে সেটা অ্যালাউ করবে না, যেটা জাপান আপনাকে অ্যালাউ করেছিল। মরক্কোর সঙ্গে আপনি ভালো করেন নাই, হাইতি আর স্কটল্যান্ডের সঙ্গে আপনি উতরে গেছেন। আমরা গ্র্যাজুয়ালি ব্রাজিলের উন্নতি দেখছিলাম, ব্রাজিল উন্নতিই করছিল। ব্রাজিল যদি হয়তো পেনাল্টি কিক থেকে গোল হলো, কথা বলছি, পেনাল্টি থেকে গোল হলো, এনরিকেটটা হলো, হয়তো ব্রাজিল জিতে যাইতো। নরওয়ের পক্ষে আর সেই ম্যাচ ওঠা সম্ভব হইতো না। কিন্তু নরওয়ে যখন একবার পেয়ে গেছে তাদের যা পাওয়ার, এরপর আর নরওয়ের সঙ্গে লড়াই করার সামর্থ্যটুকু যে আমরা ব্রাজিলের কাছ থেকে দেখলাম না, এইটা আমাকে প্রচন্ডভাবে হতাশ করছে। আপনি একটা মোমেন্ট বলেন তো, কখনো মনে হয়েছে নরওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে? না, নেভার। না। মানে উল্টো নরওয়ে স্টার্টটা দেখেন, অফসাইডে তাদের একটা গোল বাতিল দিয়েই ম্যাচটা শুরু হয়েছিল। এরপর যখন তারা আবার তাদের গোলকিপার নিলেন, যখন ওই সেভটা করলো, তাদের তো তখন হচ্ছে তারা বুঝে গেছে তাদের পক্ষে এনিথিং পসিবল করে ফেলা সম্ভব। নরওয়েকে একটু আনকমফোর্টেবলি মনে হয় না। এক্স্যাক্টলি, মানে আনকমফোর্টেবলি। এবং আপনি দিন শেষে হচ্ছে আমরা হল্যান্ডের কথা বলি, নিউজিল্যান্ডের কথা বলি, ওডেগার্ড মানে তার যে আজকের ম্যাচে তার পারফরমেন্সটা, ইনফ্যাক্ট নরওয়ে যে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালেও যাচ্ছে, আপনি হল্যান্ডকেও রাখেন, 7 গোল তিনি করে ফেলেছেন। এমবাপ্পে মেসির সাথে তিনি ওই গোল্ডেন বুটের রেসে নেমে পড়েছেন একদম পুরোপুরি। বাট ওডেগার্ড মানে দিন শেষে নরওয়ে যদি আরো দূর যায়, আমি জানি না ওডেগার্ডকে এই মানে এবারের বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হিসেবেও দেখা যেতেই পারে। ওডেগার্ড বার্গ যে কাজটা আসলে মিডফিল্ডে করছেন, মার্টিন ওডেগার একটা জায়গায় বল হারিয়েছিলেন, বল হারিয়ে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন, ওখান থেকে ব্রাজিল আক্রমণে উঠে শট করেছে। দ্যাট ওয়াজ ইজ লাকি মানে মোমেন্ট পুরো ম্যাচে। এই একটা ভুলই আমার দেখা মার্টিন ওডেগার করেছেন। আর যেই সময় গেমের পেস যেইভাবে কন্ট্রোল করতে হবে, টেম্পো কন্ট্রোলের যে ব্যাপারটা আমরা বলি, টেম্পো কন্ট্রোল করছে। ক্লাসিক নাম্বার 10-এর মানে ডিপ লাইং প্লে মেকার কি জিনিস, সেটা আমরা বিশ্বকাপে অনেকদিন পর দেখার সুযোগ পেলাম। নাম্বার 10-এর সেই ডিপ লাইং প্লে মেকার ব্যাপারটা তো হারিয়ে গেছে। ব্রাজিলের সঙ্গে আমরা সম্ভবত মার্টিন ওডেগারকে ওই রকম পজিশনে দেখার সেই সুযোগটা পেলাম। অল ক্রেডিট গোজ টু নরওয়ে। মানে ব্রাজিলের এত দোষ, এত ত্রুটি, সবকিছু বলা যায়, বাট ইমাজিন ইউ আর নরওয়েজিয়ান। মানে হল্যান্ড তো আপনার ম্যাচ শেষে বলেছেন যে তিনি এই ইতিহাসের পার্ট, ফাইন, কিন্তু তিনি আজকে ওই নরওয়েতে থাকতে চাচ্ছিলেন। তিনি বলছেন, আমি যদি ওই নরওয়েতে থাকতে পারতাম, কারণ আমি জানি আমার দেশে কি পরিমাণ আনন্দ হচ্ছে, আমাদের ফুটবল ইতিহাসের এই সেরা একটা দিন। সো মানে ওই মোমেন্টটা এই দলের এই ফুটবলাররাই এনে দিয়েছেন। আমি বললাম না যে আমি আসলে কিছুটা আফসোস করতাম যে নরওয়েতে খেলেন এর্লিং হল্যান্ড। চিন্তা করতাম যে আমরা তো ভাই লাস্টের ইউরোর সময় তো আমরা বললাম যে আমরা কি মানে আফসোসটা আমরা করেছিলাম, এই হল্যান্ডকে আমরা ইউরো দেখছি না। এই এর্লিং হল্যান্ড তার এই লোকে তো মনে রাখবে। ধরেন সারা বছর ফুটবল খেলা কিন্তু প্রচুর লোক আছে, ফুটবল খেলা দেখে প্রচুর, আমাদের ফুটবল শো বা সব, কিন্তু বিশ্বকাপের এই সময়টা কিন্তু সবাই ফুটবল খেলা দেখে। বাংলাদেশের আমাদের যে সংস্কৃতির অংশ হয়ে গেছে এটা, যে একেবারে এইখান থেকে ওইখানে সবাই ফুটবলের খোঁজ রাখেন। এবং বাংলাদেশে কিছু ফুটবলের বিশ্বকাপীয় নায়ক থাকে, ধরেন মারাদোনা, পেলের খেলা বাংলাদেশের কয়জন দেখছে? পেলের নাম শুনলে কান্না করে এরকম লোক খুঁজে পাবেন। রিসেন্ট টাইমসে এইটার বেস্ট এক্সাম্পল হচ্ছে হামেস রদ্রিগেজ। হ্যাঁ, হামেস রদ্রিগেজ 14 ওচোয়া চিনে, এক নামে চেনে। মানে এর্লিং হল্যান্ড নিজেকে জাস্ট ওই জায়গায় নিয়ে গেছেন। মানে আমি বলছি যে উনি তো ওখানে আছেনই, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপের লোকগাথায় এর্লিং হল্যান্ডের স্থান হয়ে গেছে। এবং তাকে মানুষ, আমার ধারণা এরপরে যখন ম্যান সিটির খেলা হবে, এর্লিং হল্যান্ড গোল করবে, এবং ব্রাজিল ফ্যানদের জ্বলবে। ব্রাজিল ফ্যানদের ওখানে ওই বারবার এটা মনে পড়বে যে এই হল্যান্ডের কাছে হেরে আমরা বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, এক হল্যান্ডের কাছে। ইম্প্যাক্ট ঠিক এতখানি, এত বড় ইম্প্যাক্টের ভেতর দিয়ে ব্রাজিল গেছে। কংগ্রেচুলেশনস টু নরওয়ে সেই আরও একবার দেখা গেল বিশ্বকাপে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.